This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আশেপাশের খবরে 2016 প্রাথমিকে চাকরির সুপারিশ করে পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি প্রভাবশালীদের আদালতে পেশ করা সিবিআইয়ের তালিকায় তৃণমূল এবং বিজেপি নেতা নেত্রীদের নাম রয়েছে। এই বিষয়টাকে সামনে আসতেই কিন্তু শোরগোল শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। মমতা বালা ঠাকুর, ভারতী ঘোষ তারা দুজনেই এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। আর দিব্যেন্দু অধিকারী তিনি কোনো মন্তব্য করতে চাননি, যদিও এই ইস্যুতে এবার তরজায় জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি। 2016 প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা চাকরির সুপারিশ করেছিলেন। সূত্রের খবর, আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্টে তৃণমূল ও বিজেপি দুই দলেরই নেতা নেত্রীদের নাম উল্লেখ রয়েছে। এই তালিকায় আছে শাসক দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, প্রাক্তন পুলিশ সুপার ও বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ এবং তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ একাধিক নাম। সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে এই তালিকা উদ্ধার করে তারা। শুক্রবার আদালতে বেশ কিছু নথি জমা দেওয়া হয়েছে এবং তুলে দেওয়া হচ্ছে সে সমস্ত নথি সব অভিযুক্তদের কাছে, এবং সেই নথিতেই দেখা যাচ্ছে যে দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ, 2016 সময় তিনি তৃণমূল সাংসদ ছিলেন, সেই সময় প্রায় 20 জনের চাকরির জন্য সুপারিশ পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। তার পাশাপাশি বর্তমানে বিজেপিতে রয়েছেন বিজেপি নেত্রী সেই সময়কার ভারতী ঘোষ, তিনিও 4 জনের চাকরির জন্য সুপারিশপত্র পাঠিয়েছিলেন। তার পাশাপাশি শিউলি সাহা, এমনকি মমতা ঠাকুর তিনিও 20 জনের সুপারিশপত্র পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। 2015-তে বনগাঁ লোকসভা উপনির্বাচনে জয়ী হন মতুয়া ঠাকুরবাড়ি পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। সিবিআই এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যসভার সাংসদ মমতা বালা সেই সময় 20 জনের নামের সুপারিশ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। আমার সততার আমি মনে করি যে কলুষিত করার জন্য, তাহলে সেখানে তাদের হয়তো ফায়দা হতে হাস্যকর ব্যাপার মনে হয়। তার কারণ হচ্ছে যে সিবিআই যদি পেয়ে থাকে তাহলে সেটা আমিও চাই যে সেটা তদন্ত হোক, এবং অন্যায় করি না, অন্যায় কখনোই আমি এই লাইনের সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্য হচ্ছে সততা। আদালতে সিবিআই এর জমা দেওয়া নথিতে নাম আছে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য ভারতী ঘোষের। সুপারিশ বিতর্কে যে সময়ের কথা বলা হচ্ছে তখন ভারতী ঘোষ পুলিশ সুপার হিসেবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের যৌথ দায়িত্বে ছিলেন। তিনি 4 জনের নাম সুপারিশ করেন বলে আদালতে জমা দেওয়া সিবিআই এর নথিতে উল্লেখ রয়েছে। সিবিআই যখন আমার নামটা পেল, উচিত ছিল সিবিআই আমাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কিছু করেনি। সিবিআই আমাকে একবারও ডাকেনি, সিবিআইয়ের সাথে কোনো কথা হয়নি। যখন কারোর নাম আসে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা একটা নর্মাল তদন্ত, নর্মাল প্রসিডিওরের মধ্যে পড়ে। আজ পর্যন্ত আমাকে একবারও ডাকা হয়নি, বলা হয়নি। দ্বিতীয় কথা বলবো যে আমি এসপি টেনিওরে হাজার হাজার মানুষের উপকার করেছি। এসএসকেএম এ বেড বলুন, কেন্দ্রীয় বিদ্যালয়ে সিট বলুন, আমার রেকমেন্ডেশন সবসময় আমি করেছি, কিন্তু আইনের গণ্ডির মধ্যে। আমি বেআইনি রেকমেন্ডেশন করি না। সুতরাং এই যে রেকমেন্ডেশন 4 জনের বলছে, এটা কি আইনি রেকমেন্ডেশন, যেটা করা যায় এসপির জায়গায় বসে, না বেআইনি রেকমেন্ডেশন যেটা দুর্নীতির মধ্যে পড়ে, সেটা ক্লিয়ার করুক। 2016 সালে তমলুক লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন দিব্যেন্দু অধিকারী। সিবিআই এর নথি অনুযায়ী সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে চাকরির জন্য তিনি 17 জনের নাম সুপারিশ করেছিলেন। ওই প্রাথমিক চাকরির সুপারিশ নিয়ে একটা কথা হচ্ছে। নো কমেন্টস। পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত সুপারিশ বা সেই নামের তালিকাগুলো পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যের কাছে। মানিক ভট্টাচার্য সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং 321 জনের মোট সুপারিশপত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে 130-এর কয়েকজন বেশি তাদের চাকরি হয়েছিল সেই সুপারিশ থেকে। সেই নথি এবার সরাসরি আদালতে জমা দিল সিবিআই, এবং বলা হচ্ছে যে এই নথি তদন্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট বা রিলায়েড আপন ডকুমেন্ট। এটা 2-2.5 বছর আগের পচা জিনিস বেরিয়েছে। যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতে রাখেন। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনারা যারা এসেছে, তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। তৃণমূল কংগ্রেস বলে ব্যাপারটা দেখবই না, ধরবই না।
তো যাদের নাম আসছে যে তারা এই সুপারিশগুলো দিয়েছেন, আজকে তো তারা সব বিজেপি করছেন, তো তারা ব্যাখ্যা দিন কেন তারা দিয়েছিলেন। দায়িত্ব তাদেরও নিতে হবে এবং সিবিআই তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদ করুক। এবং যদি সেক্ষেত্রে তাদের লিস্টের নাম এবং অনিয়মে থাকা নাম এক হয়ে যায়, তাহলে কিন্তু এই কেসের মধ্যে তাদেরও ইনক্লুড করা উচিত। সূত্রের খবর, সিবিআই আদালতে জানিয়েছে তারা এই নথির ওপর ভিত্তি করে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকের হাতে সেই নথিও তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ফিল্ম ব্রেকের পর আর এবারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কারণ মোট 8 দিন 2 দফায় বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ঠিক কবে থেকে কবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, কোন কোন রুটে বন্ধ থাকবে, এবং পাশাপাশি যাত্রী ভোগান্তির কথা তো উঠবেই। একদমই, দেখো, বৃহস্পতিবার থেকে রবিবার, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি প্রথম দফায় 4 দিন এবং 20 এরপর পরের বৃহস্পতিবার, অর্থাৎ আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার আবারও 4 দিন, মোট 8 দিন এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের যাবতীয় পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কারণ 2.63 কিলোমিটার এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মাঝখানে যে জোড়ার কাজ, সেটার কাজ প্রায় শেষ। সিগন্যালিং, সিবিটিসি যে সিগন্যালিং প্রক্রিয়া, সেটা এখন খতিয়ে দেখার কাজ চলছে। মূলত চেষ্টা চালানো হচ্ছে আগামী এপ্রিল মে মাস থেকে শিয়ালদহ এই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা শুরু করে দেওয়ার। আর সেই কারণে এই যাবতীয় কাজ করার জন্য 8 দিন, মোট 8 দিন বন্ধ রাখা হয়েছে সেক্টর 5 থেকে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা। সিগন্যালিং প্রক্রিয়া, আধুনিক সিগন্যালিং প্রক্রিয়া জুড়ে দেওয়া হলে এবং যাবতীয় লাইনের সুরক্ষার কাজ শেষ হয়ে গেলে আগামী মে মাস থেকে মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে এমনই আশ্বাস দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বেশ, অনেক ধন্যবাদ শান্ত। সপ্তাহ শেষে শিয়ালদা বিভাগে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোবরডাঙ্গা স্টেশনের আপ এবং ডাউন লাইনে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। শনি এবং রবিবার বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ঘুরপথেও বেশ কয়েকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত। রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। টাইম পার হয়ে গেছে 5 মিনিট, অলমোস্ট 5 মিনিট পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর নেই, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। বারাসাত লোকালের প্যাসেঞ্জার মোটামুটি 5-10 মিনিটের মধ্যে চলে আসে ট্রেন। এই যেমন গ্যালোপিনটা চলে গেল, গ্যালোপিনের পরে বারাসাত লোকাল আসে। তো আমরা আমাদের টাইমেই এসেছি, 5-10 মিনিট হয়তো লেট হয়, এগুলো 1-2 দিন মেনে নেওয়া যায়, রেগুলার বেসিসে তেমন তো হয় না। তবে আজকে একটু ট্রেন লেট আছে। এই তো ধরেন 20তে বোধ হয় এখানে এই মাতৃভূমি, অনেকটাই বেশি তো অসুবিধা হবেই। লেট হলে তো সাধারণই অসুবিধা হয়। এবার এই গাড়িটি যদি বেশি ভিড় আছে তখন আমরা উঠতে পারবো না, তখন আবার পরের গাড়ি তখন লেট হয়ে যাবে আমাদের। গোবরডাঙ্গা স্টেশনে আপ এবং ডাউন লাইনে ট্রেনের স্পিড বাড়ানোর কাজ করবে রেল, যা আগে থেকেই তারা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু এই ঘটনায় সমস্যায় পড়েছেন রেলের যাত্রীরা, বিশেষ করে বনগাঁ লোকালের যাত্রীরা। হৃদয়পুর স্টেশন, বারাসাত স্টেশন, হাবড়া স্টেশন, প্রত্যেকটা স্টেশনেই যাত্রীরা অপেক্ষা করছেন। অপেক্ষা মূলত ট্রেনের। শনিবার রাত্রিরে যদিও কাজ হবে, কিন্তু শনিবার সকাল থেকেই ট্রেন চলছে অস্বাভাবিক লেটে। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং সেই বাতিল ট্রেনগুলোর ফলে যাত্রী সংখ্যা যে ট্রেনগুলো চলছে তাতে বাড়ছে। অনেকে ট্রেন মিস করতে বাধ্য হচ্ছেন, কারণ নির্দিষ্ট ট্রেনে বা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য যে ট্রেন, সেই ট্রেন তারা ধরতে পারছেন না। এই অস্বাভাবিক লেট, ভিড় বেড়ে যাওয়া, এই নিয়ে সব মিলিয়ে যাত্রীরা একটা হয়রানির মধ্যে পড়ছেন। অনেকে হয়তো তাদের শিডিউল চেঞ্জ করে ট্রেনের পরিবর্তে অন্যভাবে যাওয়ার চেষ্টা করছেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আর শুধুমাত্র বনগাঁ শাখাতেই নয়, হাওড়া শাখায়ও একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আজ এবং আগামীকাল হাওড়া ডিভিশনে 29টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে হাওড়া ডিভিশনের দিয়ারা এবং নসিবপুরের মধ্যে 16 নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে 21 নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য দুদিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্রেন বাতিলে দুর্ভোগের আশঙ্কা।